স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ, এই দাস সুলভ, দুর্বলতা, দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য, এই ঘৃণিত জঘন্য, নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা, তুমি বীর ভোগ্যা, স্বাধীনতা লাভ করিবে। স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ। সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, দময়ন্তী, ভুলিও না, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না, ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে, নিজের নিজের ব্যক্তিগত সুখের জন্য ব্যক্তিগত সুখের জন্য নহে, নহে। ভুলিও না, ভুলিও না তুমি জন্ম হইতেই, তুমি জন্ম হইতে মায়ের জন্য, মায়ের জন্য বলি প্রদত্ত। বলি প্রদত্ত। ভুলিও না, ভুলিও না তোমার সমাজ, তোমার সমাজ বিরাট মহামায়ার, বিরাট মহামায়ার ছায়া মাত্র। ছায়া মাত্র। ভুলিও না, ভুলিও না নিজ জাতি, নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ, মূর্খ দরিদ্র অজ্ঞ, মুচি মেথর, মুচি মেথর, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার ভাই, তোমার ভাই। হে বীর, হে বীর, সাহস অবলম্বন করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, সদর্পে বলো, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, 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 আমার ভাই। আমার ভাই। বলো, বলো, মূর্খ ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। আমার ভাই। তুমিও, তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া, কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া, সদর্পে ডাকিয়া বলো, সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী, ভারতের দেব দেবী, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, ভারতের সমাজ, ভারতের সমাজ, আমার শিশু সজ্জা, আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের, আমার বার্ধক্যে বারাণসী। বারাণসী। বলো ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা, আমার স্বর্গ, আমার স্বর্গ, ভারতের কল্যাণ, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। আমার কল্যাণ। আর বলো দিনরাত, আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। আমায় মনুষ্যত্ব দাও। মা, মা, আমার দুর্বলতা, আমার
মানুষ করো। মানুষ করো। নমস্কার। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমেই উপস্থিত সকলকে বিশেষভাবে প্রচুর ধন্যবাদ জানাই এই জন্য যে আজকে এই দুর্যোগের মধ্যে দিয়ে যে আপনারা আসতে পেরেছেন এবং সবাই এসেছেন, কোথাও কোনো স্কুলই অ্যাবসেন্ট হয়নি, এটি একটি লক্ষণীয় বিষয়। সেই জন্য আপনাদের অজস্র ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে আমাদের এখানে মূল্যবোধ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার প্রদানের অনুষ্ঠান এটি। সকালবেলা ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, এখন আলোচনা সভা এবং প্রায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তোমরা এসেছ। এই যে অনুষ্ঠানটি মূলে রয়েছে কি, যে মূল্যবোধ, নৈতিক চরিত্র গঠন ইত্যাদি রয়েছে। এখানে যারা এসেছ, আমি ছাত্রছাত্রীদের বলছি, প্রত্যেকেরই মেরিট রয়েছে, প্রত্যেকের মধ্যে বিদুষী তোমরা বলা যেতে পারে ভবিষ্যতে হবে। কেননা প্রত্যেক স্কুল থেকেই এক একটা বিষয়ে তোমরা পারদর্শী। সে গান হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, বা কোনো গল্প বলা, বা বিভিন্ন বিষয়ে সেখান থেকে তোমরা সিলেক্টেড হয়ে এসেছো। সুতরাং তোমরা মেধা সম্পন্ন সাধারণ ছাত্রছাত্রী নও। সুতরাং এই যে মেধা নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, এর সঙ্গে আরেকটি যদি যুক্ত হয় তাহলে কিন্তু ডাকলে শোনায় সোহাগা, অর্থাৎ একটি পরিপূর্ণ মানুষ রূপে তোমরা গড়ে উঠতে পারবে। সেটি হচ্ছে মূল্যবোধ, যেটি স্বামীজি প্রথমেই এসে যুবকদিকে ডেকে বলেছিলেন, তোমরা চরিত্রবান হও, তোমরা তোমাদের যে আত্মা আছে, তোমাদের যে আত্মবোধ দৃঢ় করো, বিশ্বাস, শ্রদ্ধাবান হও, মানুষকে ভালোবাসো, ভারতকে ভালোবাসো, তোমার দেশকে ভালোবাসো। এইগুলো আরো অনেক কিছু রয়েছে, তার মধ্যে মূল ছিল যে চরিত্রবান হতে হবে, নিজের আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে, শ্রদ্ধাবান হতে হবে আমাদের পূর্বপুরুষদের প্রতি, গুরুজনদের প্রতি, বাবা মায়ের প্রতি, তারপর আমাদের দেশ, তার জনগণ এবং দেশ মাতা, এগুলোর মূল। এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবান হতে হবে এবং নিজের জীবন চরিত্রটি গঠন করতে হবে। তাহলে যে আমি মানুষ হবো একটি আদর্শ মানুষ, যেখানে মেধা রয়েছে, আমি এই মেধাটা কাজে লাগাবো আমার জীবনযাত্রার যুদ্ধে, যাতে আমি জয়ী হতে পারি। সেই জন্য সেই মেধাকে কাজে লাগাবো। সেই জন্য যতদূর যেতে হয় পড়াশোনা করতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর শুধু দাঁড়ালে হবে না, চরিত্রহীন এই মেধা নিয়ে যা অবস্থা হয় এখন দেখা যাচ্ছে চারিদিকে, সেটা চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এতে বোঝা যাচ্ছে যে ঘটনাগুলো ঘটছে তাদের মধ্যে চরিত্রের অভাব, নৈতিকতার অভাব, যার জন্য এই কাণ্ডগুলো ঘটছে। তাই ভবিষ্যৎ প্রজন্ম তোমরা যদি দুটি পাশাপাশি নিয়ে চলতে পারো, তাহলে তোমরা একটা আদর্শ মানব বা মানবী রূপে সমাজে দাঁড়িয়ে থাকবে, তোমাদেরকে ফলো করবে, দৃষ্টান্ত রূপে তোমাদেরকে গ্রহণ করবে সমাজ, অন্যান্য পরবর্তী প্রজন্ম। তাই বিভিন্ন স্কুলে এই মূল্যবোধের যাতে জাগিয়ে তোলা যায়, সেজন্য একটা প্রচেষ্টা রামকৃষ্ণ মিশন শাসন থেকে হয়েছে। তমলুক পিছনে রয়েছে বেলুর মঠ, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ রয়েছে, আরো দাতারা রয়েছে ইত্যাদি। কিন্তু একটি আনন্দের বিষয় যে এই যে প্রজেক্টটা আমরা নিয়েছিলাম, এতে বিভিন্ন স্কুলের থেকে ভীষণ সাড়া পাওয়া গেছে। তারা বিভিন্ন জায়গায় তাদের নিজেদের স্কুলে যে পারফরমেন্স করেছেন, খুব অভূতপূর্বভাবে মনকে নাড়া দেয় যে এত ভালো পারফরমেন্স করতে পারে।
সুতরাং উৎসাহ দিলে, সহযোগিতা করলে সবকিছু সম্ভব। সেটি আপনারা মাস্টারমশাইরা করে দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, অন্যান্য মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকাগণ উৎসাহ নিয়ে করেছেন, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্কুলে তারা পুরস্কার পেয়েছেন, সেখানে অনুষ্ঠান হয়েছে, তা থেকেই তোমরা সিলেক্টেড হয়ে এখানে এসেছো, এখানেও তোমরা অনেকেই পুরস্কার পাবে। তা এইটি যে একটি ঘটনা বৎসরে একবার ঘটলো, এটি তোমাদের জীবনে নিশ্চয় দাগ কাটবে, মনে দাগ কাটবে যে এই সমস্ত ঘটনা, এবং সেই পরিপ্রেক্ষিতে এই রামকৃষ্ণ মিশনে আসা। তোমরা সময় পেলে বেলুড় মঠে যাবে। আমাদের যে সংঘের যেগুলো শাখা সংঘ রয়েছে, তোমরা হয়তো পেপারে বা টিভিতে দেখতে পাও, নাম শুনতে পাও, কিন্তু পারলে একবার দেখে আসবে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেলুড় মঠ, জয়রামবাটি, কামারপুকুর, কাশীপুর, দক্ষিণেশ্বর। এটি তোমাদের লক্ষ্যে রাখবে। যে কোনো সময় মা বাবাকে বলে দেখার সুযোগ তোমরা তৈরি করে নেবে, দেখে আসবে। কারণ আজকে যে জগৎ, যে আধ্যাত্মিকতার প্রয়োজন অনুভব করছে, সেটি উদ্ভব হয়েছে ওই দক্ষিণেশ্বরে। সেখানে তার প্রকাশ হয়েছে, পরবর্তী কালে সেটি বেলুড় মঠে এসে সেটি রূপ গ্রহণ করেছে এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরাট আধ্যাত্মিকতার সোর্স, যেটা কেন্দ্র হচ্ছে বেলুড় মঠ, যেখানে শ্রীরামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ যে বলা হয় সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন। একটু মন শুদ্ধ মন নিয়ে গেলে, একটু মন শান্ত মন নিয়ে গেলে সেখানকার পরিবেশ তোমরা অনুভব করতে পারবে, অন্যান্য জায়গার পরিবেশ এবং ওখানকার পরিবেশ তোমরা অনুভব করতে পারবে যে কত তফাৎ। কারণ ওখানে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদি জাগ্রত অবস্থায় রয়েছেন। তারা এসেছিলেন আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। তাই তারা যে শরীর চলে গেল বলে যে বিলীন হয়ে গেলেন তা নয়, তারা থেকে সূক্ষ্ম শরীরে প্রেরণা দিচ্ছেন। সেই প্রেরণার ফলে আজ তোমরা এখানে আসতে পেরেছ। তোমরা কোথায় দূর দেশ থেকে, দূর দূরে গ্রামে থাকো, সেখান থেকে এই ঝড় বৃষ্টির মধ্যেও তোমরা এখানে এসেছো ওই প্রেরণা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ। তাই এই প্রেরণা নিয়েই এইটাই তোমাদের পাথে হবে, জীবনে চলবে, ভুলে যাবে না, মনে রাখবে যে স্বামী বিবেকানন্দ বা মা ঠাকুর বলছেন যে আমি তোমাদের পিছনে রয়েছি। ভয় কি? ভয় কি বাবা? আমি ঠাকুর তোমাদের পিছনে রয়েছি, জানবে তোমাদের মা একজন রয়েছেন। এইরকম আশ্বাস বাণী দিয়ে গেছেন মা সারদা। তাদের ভুলবে না তোমরা, নিশ্চয়ই তোমরা পড়াশোনা করবে, এগিয়ে যাবে, কিন্তু স্বামীজি যেটি চেয়েছিলেন সৎ জীবনযাপন করতে হবে, এটি মনে রাখবে। শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান না হলে জ্ঞান লাভ করা যায় না। ওই জ্ঞানকে আসল জ্ঞান বলা হয় না। এটা পুঁজিগত যে জ্ঞান, সেটা কিন্তু মানুষের টাকা পয়সা রোজগারে সাহায্য করবে, কিন্তু আদর্শ মানুষ, মনে শান্তি, এগুলো দিতে পারবে না। তাই আজকে এখানে এই অনুষ্ঠান, এখানে আলোচনা সভা এখনই শুরু হয়ে গেছে। তাতে আমরা পেয়েছি স্বামী দিব্যরূপানন্দজি মহারাজকে, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ নাওড়া। তিনি এসেছেন এই ঝড় বৃষ্টির মধ্যে বহুদূর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখান থেকে এসেছেন। তাকে আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে মঞ্চে রয়েছেন শ্রী রঞ্জিত কুমার সামন্ত, প্রধান শিক্ষক, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে। তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। আর রয়েছেন স্বামী একরূপানন্দজি মহারাজ। এই একরূপানন্দজি এই যে পুরো অনুষ্ঠানটা বলেছেন একটু আগে, সরজবাবু বললেন একটু আগে একরূপানন্দজির কথা। একরূপানন্দ হচ্ছে কোঅর্ডিনেটর হয়ে তিনি বিভিন্ন অবসরপ্রাপ্ত প্রফেসর বা প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষিকা, এদের নিয়ে একটি টিম তৈরি করে বিভিন্ন স্কুলে গিয়েছিলেন। সেই তাদের মধ্যে রয়েছেন স্বামী একরূপানন্দ, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। তাকে আমার শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি।
তার সঙ্গে রয়েছেন শ্রী সরোজ কুমার জানা মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, পাটনা আদর্শ বিদ্যালয়। শ্রী মানস ভাড়া, প্রধান শিক্ষক, ব্যবস্থাহাট আদর্শ বিদ্যালয়। প্রাক্তন অধ্যাপক শ্রী রঘুনাথ দিন্দা মহাশয়, প্রাক্তন অধ্যাপক শ্রী ব্রহ্মময় নন্দ মহাশয়, শ্রীমতী মীনাক্ষী দিন্দা, প্রধান শিক্ষিকা, রবি ফোক কৈলাসবাসিনী বিদ্যালয়। এরা এবং অন্যান্য আরো অনেক মাননীয় ব্যক্তি যারা ছিলেন, তাদের প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এর মধ্যে ছিলেন ডাক্তার নারায়ণ চন্দ্র মাইতি, যিনি সভাপতি, আমাদের রামকৃষ্ণ মিশন এই সেবাশ্রমের সভাপতি, এবং আজকের বোধ হয় জাজ ছিলেন কিছু কিছু সাবজেক্টের পরে। তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয়া জাজেস, বিচারকগণ, তারা আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানবেন। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার শ্রদ্ধা, নমস্কার জানবেন। আরেক প্রাক্তন প্রধান শিক্ষিকা এসেছেন দীপালি সামন্ত মহাশয়, ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা ছিলেন, প্রাক্তন এখন, তিনিও খুব উৎসাহী। তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর অন্যান্য যারা শিক্ষক এসেছেন, শিক্ষিকা, তারাও আমরা আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। অতিথিবৃন্দ, অভিভাবক বৃন্দ, অভিভাবিকা বৃন্দ যারা এসেছেন, তারা আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানবেন। পরিশেষে ছাত্রছাত্রী, তোমরা আমার শুভেচ্ছা জানাবেন। সকলকে আমি স্বাগতম জানাই, স্বাগতম, সুস্বাগতম, নমস্কার। পুরুষ স্বামী বিবেকানন্দ, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবীর চরণ কমলে আমার ভক্তি নম্র প্রণাম নিবেদন করছি, এবং সমস্ত মহারাজগণের চরণে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আমার শ্রদ্ধা, ভক্তি এবং সম্মান জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আমার স্বরচিত কবিতা সবার সামনে। পূব আকাশে নীল দিগন্তে রক্তিম এক আভা, বিশ্ব ভুবনে অসীম দয়ায় ধন্য জগৎ সভা। 1863 12 জানুয়ারি ছোট্ট বীর জন্ম নিল বিখ্যাত দত্তবাড়ি। বিশ্বনাথার ভুবনেশ্বরীর দুরন্ত বীরেশ্বর, বুদ্ধি, মেধা, সাহস নিয়ে অমিত শক্তিধর। ডাক নাম তার বিলে হলেও নরেন্দ্রনাথ খাতায়। মেট্রোপলিটন স্কুলের ছাত্র, প্রখর বুদ্ধি মাথায়। কৌতূহল একাগ্রতায় উজ্জ্বল ছেলেবেলা, মনোনিবেশে আপোষহীন অদ্ভুত ধ্যানের খেলা। শরীর চর্চা, খেলাধুলায় সুগভীর প্রচেষ্টা, সঙ্গীত ও বক্তৃতায় তার দারুণ রকম নিষ্ঠা। প্রবেশিকায় প্রথম হয়ে প্রেসিডেন্সি এলেন, পরে তা ছেড়ে দিয়ে স্কটিশ চার্চে ভর্তি হলেন। প্রতিবেশী সুরেন্দ্র মিত্র, রামকৃষ্ণ এলেন ঘরে। নরেন্দ্রনাথের ডাক পড়ল গান গাইবার তরে। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, সামনে নরেন্দ্রনাথ। গুরু শিষ্যের মধুর মিলন, আত্মবিভোর একসাথ। দক্ষিণেশ্বর যাওয়ার তরে আমন্ত্রণার অভয়। ঈশ্বর জিজ্ঞাসা ব্যাকুল মনে, সন্দেহ আর সংশয়। মাতৃমূর্তির সামনে নরেন করজোড়ে চান অর্থ। শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, প্রার্থনা হলেন না ব্যর্থ। পিতার অকাল প্রয়াণে জীবনে কাটে ছন্দ। নরেন্দ্রনাথের সন্ন্যাস গ্রহণ হলেন বিবেকানন্দ। ভারত পথিক বীর সন্ন্যাসী, পরিক্রমায় একা। দণ্ড কমণ্ডুল হাতে হিমালয়
ভক্তিমগ্ন ভারত জুড়ে নবজীবনের গান। হিন্দু মুসলিম চণ্ডাল দরিদ্র একসাথে আহ্বান। নতুন ভারতের স্বপ্ন ফেরি চাষির লাঙল ধরে, জেলে মালা মুচি মেথরের কুটির ভেদ করে। আমেরিকার শিকাগো শহর বিশ্ব মহাধর্ম সম্মেলন। গৈরিক বসন পাগড়ি মাথায় অনাহুত একজন। আমেরিকার বোন ও ভাই সম্বোধন আবেগময়, করতালির বিপুল হর্ষে ভাবি কালের বিশ্বজয়। মিস মার্গারেট নোবেল বিবেকানন্দের ছায়ায় ভারত ভূমি ধন্য হল ভগিনী নিবেদিতায়। গুরুদেবের বাণী প্রচারে আদর্শে নবজীবন, মানব সেবায় কেতন উড়িয়ে প্রতিষ্ঠা রামকৃষ্ণ মিশন। তার হাতেই জীবন কাঠি প্রাণ জুড়ানো আশ্রয়। নবযুগের পুণ্যপীঠ বেলুর মঠ দেয় অভয়। তমসাচ্ছন্ন হীনবল জাতি করুণ কাতর বিমর্ষ। ধ্যান মগ্ন তাপস তিনি ভারতবর্ষ। বিবেক বাণীতেও অসহায় মোরা, কোথা তুমি যুগাবতার। অভয়ারা আজ নির্যাতিতা, গরিমা লুটাই তার। সমাজের বুক ক্ষত বিক্ষত, তিলোত্তমা বিচারহীন। তন্দ্রা ছেড়ে উঠে এসো ফিরে, মোরা যে বড়ই দিন। নতুন সূর্য উঠুক আবার, গেরুয়া বসন পাগড়ি ধরে। আশিস আলো ছড়িয়ে পড়ুক ছাত্র দলের মাথার পরে। নমস্কার। আজকের মহতী সভায় বরেণ্য মঞ্চে উপস্থিত বরেণ্য গুণীজনদের চরণ কমলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। বীর সন্ন্যাসী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে, জগৎচরণী সারদা মাতার সারল্যতাকে অবলম্বন করে, পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পাদপদ্মে প্রেম ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে, মোবাইল ফোন যে কখনোই পাঠ্য বইয়ের বিকল্প হতে পারে না, এর সপক্ষে আমি আমার সুচিন্তিত এবং যুক্তিগ্রাহ্য মতামত উপস্থাপন করছি। আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান। কবি কাজী নজরুল ইসলাম। মানুষ এই পৃথিবীর শেষ আগন্তুক। এক উন্নত জটিল মস্তিষ্ক এবং অনুসন্ধিৎস মন তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত করেছে। মানুষের এই শ্রেষ্ঠ জীবে পরিণত হওয়ার মূল চাবিকাঠি হলো বিজ্ঞান। সেই বিজ্ঞানের এক সাম্প্রতিকতম আবিষ্কার হলো মোবাইল ফোন বা স্মার্টফোন। বর্তমানে এই স্মার্টফোন মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। গণমাধ্যম হিসেবে এটি বহুল ব্যবহৃত। ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে পাওয়া থেকে শুরু করে আত্মীয় পরিজনের সাথে দ্রুত যোগাযোগ করার অন্যতম মাধ্যম হলো এটি। কিন্তু বর্তমানে এই স্মার্টফোনের যথেচ্ছ ব্যবহারের ফলে যুব সমাজ অপর সমুদ্রে নিমজ্জিত, বিপর্যস্ত। তারা ধীরে ধীরে ভুলে যাচ্ছে বই পাঠের উপযোগিতা, ভুলে যাচ্ছে কবি মার্কাস সিসারোর সেই অমৃত কথা, If you have a garden and a library, you have everything you need. প্রথমত, মনস্তাত্ত্বিক দিক থেকে বলা যায়, পাঠ্যপুস্তকের মধ্যে যে সুবিশাল জ্ঞানভাণ্ডার লুক্কায়িত আছে, তাকে শান্ত, স্নিগ্ধ, হৃদয়োৎসারিত মনস সংযোগের দ্বারা সরল কিংবা নীরব পাঠের মাধ্যমে যেভাবে হৃদয়ঙ্গম করা যায়, স্মার্টফোনের ক্ষেত্রে তা কখনোই সম্ভব নয়। সেখানে প্রতিনিয়ত একটা অস্থির চিত্ততা কাজ করে, কারণ স্মার্টফোন বর্তমান উন্নত প্রযুক্তির এক বাণিজ্যিক অর্থকরী ফসল। দ্বিতীয়ত, সাহিত্য হলো সমাজের দর্পণ। সাহিত্যের মুখরে আমরা মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, হাসি কান্না, ছুনি পান্না, লাঞ্ছনা বঞ্চনা, নির্যাতন নিপীড়নের সাথে সাথে সত্যশীল ও সুন্দরকে খুঁজে পাই, যাতে আদর্শ, ঐতিহ্য, দর্শন, সংস্কৃতি ও
বিশ্বমানবের মানবিক মূল্যবোধকে। কিন্তু স্মার্টফোন এক লহমায় বিশ্বের অনেক তথ্যকে আমাদের কাছে পৌঁছে দিলেও সেই তথ্যের মধ্যে কতটা সত্যতা থাকে তা যেমন সংশয়ে, তেমনি স্মার্টফোনের মধ্যে যে সস্তা মনোরঞ্জনের বিষয়গুলি দেখা যায় তা অধিকাংশ ক্ষেত্রেই অপসংস্কৃতির নামান্তর। তৃতীয়ত, স্মার্টফোনের স্ক্রিন থেকে বেরোনো বিকিরণ মানব শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম। এই বিকিরণ দৃষ্টিশক্তিকে সম্পূর্ণ অকেজও করে দিতে পারে। এই বিকিরণ শিক্ষার্থীদের স্বাভাবিক ঘুমের ধরনকে নষ্ট করে ঘুমহীনতার রোগ সৃষ্টি করে, যার ফলে শিক্ষার্থীদের মেজাজ খিটখিটে হয়ে গিয়ে পড়াশোনায় মন বসে না। পরিবর্তে বই পাঠ করলে তাদের মেজাজ অনেক ফুরফুরে থাকে, যার ফলে পড়াশোনায় মন বসে। উদাহরণস্বরূপ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় তার পরিবারে সঙ্গীত চর্চা, কবিতা পাঠ, বই পাঠ ইত্যাদি সাংস্কৃতিক চর্চা ছিল বলেই আমরা এই ধরাধামে বিশ্বকবিকে পেয়েছিলাম। চতুর্থত, স্মার্টফোনের ইন্টারনেট থেকে পাওয়া তথ্য শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ নির্ভরযোগ্য নাও হতে পারে, কিন্তু একটি বই থেকে পাওয়া তথ্য সেই তুলনায় শিক্ষার্থীদের কাছে অনেক নির্ভরশীল। এক্ষেত্রে বিতর্কবাদীরা যুক্তি দেখাতে পারে যে বর্তমান ব্যস্ত যুগে স্মার্টফোনের ইন্টারনেট থেকে খুব সহজেই কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। এর বিপরীত যুক্তিতে বলা যায় যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার মর্ম মানুষ উপলব্ধি করতে পারে না। স্মার্টফোনের ইন্টারনেট থেকে পাওয়া তথ্য সহজলভ্য হওয়ার কারণে শিক্ষার্থীরা তা মনোযোগ সহকারে পড়ে না, যার ফলে তা সহজেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওই তথ্যটিকেই যদি শিক্ষার্থী কোনো বই থেকে কষ্ট করে খুঁজে বের করে, তখন ওই তথ্যটি শিক্ষার্থীর আমৃত্যুকাল মনে থাকে। কেননা বিখ্যাত মহামনীষীরাই বলে গেছেন, লার্নিং ইজ নেভার পসিবল উইদাউট হার্ড ওয়ার্ক। পঞ্চমত, কোনো গল্প যদি শিক্ষার্থীরা বইতে পড়ে, তখন সেই গল্পের চরিত্র এবং ঘটনা সমূহকে তারা মনে মনে কল্পনা করে নেয়। এর ফলে তাদের কল্পনা শক্তির বিকাশ ঘটে। কিন্তু ওই গল্পটিকেই তারা যদি চলচ্চিত্রের আকারে স্মার্টফোনে দেখে নেয়, তখন সেই গল্পের চরিত্র এবং ঘটনাকে তারা সরাসরি প্রত্যক্ষ করতে পারে। সেক্ষেত্রে তাদের কল্পনা শক্তির বিকাশ ঘটে না, বরং চলচ্চিত্রে দেখা চরিত্রের বাহ্যিক কর্মকাণ্ড নিয়ে তারা বেশি ব্যস্ত হয়ে পড়ে। ষষ্ঠত, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সর্বত্র সমভাবে কার্যকরী হয় না, ফলে সর্বত্র সমভাবে তথ্য জানাও সম্ভব হয় না। কিন্তু একটি বই থেকে সর্বত্র সমভাবে তথ্য আহরণ সম্ভব হয়। সপ্তমতম, মূল্যের বিচারে একটি স্মার্টফোন একটি বইয়ের তুলনায় অনেক দামি। এছাড়াও পরিষেবা পাওয়ার জন্য মাসে মাসে স্মার্টফোনে রিচার্জ করতে হয়, কিন্তু বইয়ের ক্ষেত্রে সেরূপ ব্যাপার নেই। সমুদ্র তুল্য জ্ঞান ভান্ডার স্বরূপ একটি বই থেকে ইচ্ছেমতো জ্ঞান আহরণ করা যায়। অষ্টমতম, একটি স্মার্টফোন একজন মানুষের কাছে কখনো চিরস্থায়ী হতে পারে না। 5 থেকে 6 বছর পর তা ক্রমাগত অকেজো হয়ে পড়তে থাকে, কিন্তু একটি বই একজন মানুষের কাছে চিরকাল অমূল্য রত্নস্বরূপ থেকে যায়। অন্তিমকালে তাই বলা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে বইয়ের সমতুল্য কোনো কিছুই হতে পারে না। পাঠরত শিক্ষার্থীদের একমাত্র প্রিয় আত্মীয় হলো এই বই। Books are the best relatives with whom one never quarrels and never gets angry. তাই আমার মতে জীবন বিকাশের ক্ষেত্রে স্মার্টফোন অপেক্ষা বই পাঠই শিক্ষার্থীদের অগ্রগণ্য। নমস্কার। বিদায় এলো বিবেকানন্দ সুরয়ী সচ্চিত সুখ সুপ্রভাতে স্বামীর তাপহারিণী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক পরম পূজ্যপাদ স্বামী সতীশানন্দজি মহারাজ, সহ সম্পাদক স্বামী একরূপানন্দজি মহারাজ এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা স্বামী দিব্যরূপানন্দজি মহারাজ, সবাইকে যথাস্থানে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা,
সহশিক্ষক, সহশিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সবাইকে যথাস্থানে আমার শ্রদ্ধা ও পাক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সামনে আমার এবং আমাদের জাতীয় সম্পদ এবং মানব সম্পদ আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জানাই আমার অন্তরের স্নেহাশিস। তোমরা জানো, প্রায় 2 মাস ধরে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহযোগিতায় স্বামী এগোপানন্দজি মহারাজ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে, যাদের নাম আমাদের উল্লেখ করতেই হবে, প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক এবং সঞ্চালক সরোজ কুমার জানা মহোদয় রয়েছেন, মানস কুমার ধারা রয়েছেন, অরূপ কুমার কোচাই মহোদয় রয়েছেন, অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহোদয় রয়েছেন, অধ্যক্ষ এবং এই মিশনের সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহোদয় রয়েছেন, প্রধান শিক্ষিকা কন্যাবিদ্যা প্রাক্তন প্রধান শিক্ষিকা দীপালী সামন্ত মহোদয়া এবং মীনাক্ষী দিনদার মহোদয়া রয়েছেন, যাদের সঙ্গে করে নিয়ে মহারাজ বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে এই বিবেকানন্দ নামক যে জাগ প্রদীপে প্রজ্বলন করেছিলেন, আজকে সেই আলোই কিন্তু আমরা আলোকিত। টুডে ইজ এ ভেরি লাকি ডে ফর আস। আমরা ভাগ্যবান, সকাল থেকে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তাই আমাদের সকলের পক্ষ থেকে মিশনের সমস্ত মহারাজগণকে এবং মিশন কর্তৃপক্ষ তথা বিশিষ্ট অতিথিদের পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কাছে ভারতবাসী হিসাবে অত্যন্ত ঐতিহাসিক এবং গৌরবের দিন। 1893 সালের ঠিক আজকের দিনের 27শে সেপ্টেম্বর চিকাগো ধর্ম মহাসভায় আমাদের স্বামী বিবেকানন্দ তার বিদায় সম্ভাষণটা দিয়েছিলেন। এই বিদায় ভাষণে তিনি ইস্ট এবং ওয়েস্ট অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটি সুন্দর সেতু বন্ধন করেছিলেন। শুধু তাই নয়, আমাদের এই হিন্দু ধর্মকে জগৎ সভায় সর্বধর্মের জননী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি নিজেকে জগৎ সভায় জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পরিচিত করালেন। তাই জগৎ শ্রেষ্ঠ শিক্ষকের উপরে আমার ভাষণ নয়, একজন ছাত্র হিসাবে আমরা এই জগৎ শ্রেষ্ঠ শিক্ষককে কিভাবে দেব সেভাবে দু-চার কথা বলবো এবং তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। আমরা সবাই জানি, একটা দ্বীপ যখন জ্বলে উঠে তখন তার চারপাশের অন্ধকারটা পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, ওই একটি মাত্র প্রদীপ থেকে আরো অসংখ্য প্রদীপ প্রদীপ্ত হয়। আমরা মানুষ, একজন মানুষ নিজে থেকে কখনো পরিবর্তন হয় না। সে অপর ব্যক্তির ছোঁয়ায়, ভাবনায়, চেতনায়, আলোয় নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়। স্বামী বিবেকানন্দ বলেন, সেই ব্যক্তি, সেই মহামানব, সেই পরশ পাথর, সেই ধ্রুবতারা, যার আলোয় এই জগতে কোটি কোটি মানুষ তাদের মনের অন্ধকারকে দূরে সরিয়ে রেখে দিনের আলোর মতো উদ্ভাসিত হয়েছেন, এখনও হচ্ছেন, আগামী দিনেও হবে। সত্যি স্বামী বিবেকানন্দের মতো এই জগৎ সংসারে এত পজিটিভ ক্যারেক্টার, এত পজিটিভ থিঙ্কার, এমন ইন্টিগ্রেটেড পার্সোনালিটি আমরা কিন্তু দেখিনি। তাই আজকের যারা গবেষক, যারা বিবেকানন্দকে নিয়ে গবেষণা করছেন, তারা বলছে যে স্বামী বিবেকানন্দের যখন ক্যালকুলেশন আমরা করি, তখন সেখানে কেবলমাত্র আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স খুঁজে পাই না। সেখানে কোনো নেগেটিভ সেন্টেন্স নেই, নেই কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স। এমন একজন মানুষ, আলোকিত মানুষ, তার জীবনের মিশন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ চায়, মানুষ চায়, মানুষ হও আর মানুষ হওয়ার জন্য মনুষ্যতা লাভে সাহায্য করে।
কারণ স্বামী বিবেকানন্দ মানুষকে কখনো মানুষ হিসাবে দেখেনি, স্বয়ং ভগবানের অংশ হিসাবে দেখেছেন। তাই তিনি বলেছেন, উই আর দ্য সার্ভেন্টস অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। আমরা মানুষ হতে চাই। আমরা ঘরে ঘরে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, কিন্তু আমরা মনুষ্যত্ব নিয়ে কখনো জন্মগ্রহণ করি না। তাই মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্বের পাসপোর্টটা পাওয়ার জন্য আমরা স্বামী বিবেকানন্দের কাছে আমাদেরকে আসতেই হবে। তাই স্বামী বিবেকানন্দের লক্ষ্য আর আমাদের লক্ষ্য কিন্তু এক। স্বামী বিবেকানন্দ মানুষ হওয়ার জন্য কতগুলো গুণের উল্লেখ করেছেন, যেগুলো আমাদের মধ্যে রয়েছে আবার অনেকের মধ্যে নেই। ম্যান হিসাবে আমাদের খুব প্রয়োজন মরালিটি, এবিলিটি এবং নোবেলিটি। আর কি চাই না, অনুভব করবার একটা হৃদয় দরকার, হার্ট, আর চিন্তা করবার একটা মস্তিষ্ক, হেড, আর কাজ করবার একটি হাত, হ্যান্ড। ব্যাস, এগুলো আমাদের সবার আছে, কিন্তু এগুলোই হবে মানুষ হওয়ার হাতিয়ার। তোমরা জানো, একবার স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আপনি কি ভগবানকে দেখেছেন? উত্তরে রামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ দেখেছি, দেখতে চাইলে তোমাকেও দেখাতে পারি। ব্যাস, এখান থেকে কিন্তু আমরা ছোট্ট নরেনের জীবনের গতিপথ, তার জীবনের রোড ম্যাপটা তৈরি হয়ে যায়, এবং আমরা আজকে সেই ছোট্ট নরেনকে বিবেকানন্দ রূপে কিন্তু দেখতে পাচ্ছি। তাই আমরাও কিন্তু আমাদের জীবনের রোড ম্যাপটা যদি তৈরি করে নিতে চাই ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে, তাহলে কিন্তু আমরা বিবেকানন্দকে আমাদের হৃদয়ে বসাতেই হবে। স্বামী বিবেকানন্দের ছাত্র সমাজে প্রতি অত্যন্ত বিশ্বাসী ছিলেন। তিনি বারবার বলছেন, এ যুগের ছাত্র সমাজ স্বপ্নবান এবং ভবিষ্যৎ যোদ্ধা। কিন্তু একটা অভাব রয়েছে, আত্মবিশ্বাসের অভাব। কারণ পৃথিবীর ইতিহাস হলো আত্মবিশ্বাসের ইতিহাস। কতগুলো মানুষের, আত্মবিশ্বাসী মানুষের শুধু গল্প। তাই তিনি একথাও বলেছেন, এভরি সোল ইজ এ ইয়াং ইগল সোরিং হায়ার অ্যান্ড হায়ার, গ্যাদারিং মোর অ্যান্ড মোর স্ট্রেংথ টিল ইট রিচেস দ্য গোল। আমি একটা ছোট্ট গল্প বলব, আমরা কেমন করে আত্মবিশ্বাস পাবো। তোমরা সবাই জানো গল্পটা। 4টি ব্যাঙ রাস্তার উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার উপর একটা গভীর গর্তে 2টো ব্যাঙ পড়ে গেছে, আর 2টো ব্যাঙ ওই গর্তের সামনে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ যখন 2টো ব্যাঙ আর উপরে উঠে এলো না, তখন তাদের উদ্দেশ্যে দাঁড়িয়েও থাকা যে 2টো ব্যাঙ বলল, চেষ্টা করে লাভ নেই, মরে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে একটি ব্যাঙ লাফিয়ে উপরে উঠে এলো। তাকে দেখে দাঁড়িয়ে থাকা 2টো ব্যাঙ বলল, কিরে, ওই গর্তের মধ্যে যখন ছিলি তখন যে আমরা কিছু বললাম শুনেছিস? তখন ব্যাঙটি বলল, হ্যাঁ শুনেছি তো। যে ব্যাঙটি ওই গর্তের মধ্যে পড়ে আছে সে শুনেছে চেষ্টা করে লাভ নেই, মরে যা। তাই সে চেষ্টাও করেনি আর মরে পড়ে গেছে। কিন্তু আমি শুনেছি চেষ্টা কর, লাফিয়ে উপরে উঠতে আসতে হয়। তাই আমি লাফিয়ে কিন্তু উপরে উঠে এসেছি। এই আত্মবিশ্বাস, অর্থাৎ আমাদেরকে সেলফ মোটিভেটেড হবে। আমরা সবাই একরকমের পরিবেশ পাবো না। আমাদের কাছে আমাদের জীবনের প্রশ্ন কিন্তু খুব আলাদা। পরীক্ষা হলে তোমরা একই প্রশ্ন পাও আর উত্তরটাও একই হয়, সেইভাবে নাম্বার হয়, সেইভাবে তোমরা সার্টিফিকেট পাও, সেইভাবে ডিগ্রি হয়। কিন্তু ওগুলো জীবন অর্জন করবার জন্য মাত্র পাসপোর্ট, কিন্তু ওগুলো মানুষ্যত্বের কোনো পাসপোর্ট নয়। মনুষ্যত্ব পেতে গেলে স্বামী বিবেকানন্দের মতো আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আরেকটা কথা বলবো, দেখো আমাদের জীবনে মূল্যবোধ ভীষণ অভাব। মূল্যবোধ শিক্ষা, যে আজকের বিষয়, আজকের অনুষ্ঠানের বিষয়, এই মূল্যবোধ আমরা যেটা দেখছি সেটা আধ্যাত্মিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ। এই চর্চাগুলো মূলত
যে প্রতিষ্ঠানে হয় সেই মূল্যবোধ শিক্ষাকে কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে শিক্ষা দেই সেখানে কিন্তু বেশি করে আলোচনা হয় না। কিন্তু স্বামীজি বলেছেন এই মূল্যবোধ শিক্ষাই আসল শিক্ষা, কারণ এই শিক্ষা থেকেই একজন মানুষকে তার পশুত্ব থেকে মনুষ্যত্বে আর মনুষ্য থেকে দেবত্বে কিন্তু উন্নতি পারে। তাই তো তিনি বলেছেন মানুষের অন্তর্নিহিত শক্তি পূর্ণতার বিকাশই হলো এডুকেশন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এটাই হলো স্বামীজি। তো আমরা নিশ্চয়ই চাইব এই আধ্যাত্মিক মূল্যবোধ, আধ্যাত্মিক মানেই তোমরা বুঝো বোধ ধর্ম খুব কষ্টকর ব্যাপার না। আধ্যাত্মিক বলতে আমরা বুঝবো আমরাও এই ঐশ্বরিক শক্তির একটা অংশ। এই আত্মলব্ধির ব্রততে আমরা কিন্তু সাধনায় আমাদেরকে ব্রত হতে হবে, অর্থাৎ আমরা আমাদের জীবনকে এই আত্মশক্তির সাধনা করতে হবে। আর একটা কথা বিশ্বাস করতে হবে, ভগবান সর্বত্র আছেন, আনাচে কানাচে মন্দিরে মসজিদে সর্বত্রই আছেন, কিন্তু আমাদের বিশ্বাস ভগবান বেশি করে আমাদের হৃদয়ে আছে। তাই এই বিশ্বাসটাই হলো ধর্ম। তাই আমরা বলি প্রায় যে রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, গড ইজ এক্সপিরিয়েন্সেবল, সো বিবেকানন্দ ইজ এক্সপিরিয়েন্সেবল। অর্থাৎ আমরা যদি ভগবানকে অনুভব করি আমরা বিবেকানন্দকে অনুভব করব, আর বিবেকানন্দকে অনুভব করলে আমরা কিন্তু ভগবানের সাক্ষাৎ পাব। দেখো আমাদের জীবনে আমরা আমাদের পিতা মাতা গুরুজনদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি এবং বিনয় সেখানেও কিন্তু প্রভাব দেখা দিচ্ছে। আমরা দেখেছি পিতৃদেব ভব, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, মাতৃদেব ভব, জননী জন্মভূমিশ্চয় স্বর্গাদপি করিয়সী। আমরা প্রায় কিছুদিন আগে করেছিলাম আচার্য দেবভব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তদ্মসি গুরুবে নমঃ। এগুলো প্রত্যেকটা বাড়িতে বৈঠকখানায় রয়েছে না, ওই বৈঠকখানায় না রেখে আমাদের মনের মণিকোঠায়, আমাদের মনের হৃদয়ে ইনাদেরকে স্থান করে দিতে হবে। এবং আমাদের জাতীয় যে বোধগুলো রয়েছে সেই বোধ আমাদের মধ্যে আরো বেশি করে চর্চা করতে হবে। আমাদের রামায়ণে বর্ণিত দশরথের প্রতি রামের আর রামের প্রতি লক্ষ্মণ এবং ভরতের, মহাভারতে বর্ণিত দুর্যোধনের প্রতি কুম্ভকর্ণের এবং শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এবং পিতার প্রতি ইন্দ্রজিৎ, আর বর্তমান যুগে দেখছি আমরা ঠাকুর রামকৃষ্ণের প্রতি স্বামী বিবেকানন্দের এবং স্বামী বিবেকানন্দের প্রতি সিস্টার নিবেদিতার যে শ্রদ্ধা ভক্তি বিনয় সেগুলোকে বেশি করে আমাদের অনুশীলন করতে হবে এবং আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আমাদের যে জাতীয় আদর্শ, জাতীয় সত্য, একজন দেশপ্রেমিকের কাছে দেশমাতৃকাই কিন্তু সত্য, একজন মানব প্রেমিকের কাছে মানসিক চরম সত্য, একজন সাধকের কাছে ঈশ্বরী চরম সত্য, আর একজন নারীর কাছে সীতা সাবিত্রী দমনীতি সত্য। তাই বেশি করে আজকের যারা ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ আমাদেরকে কিন্তু অনেক বেশি করে এগুলোকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের চারপাশে যে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠেছে তার জায়গায় আমরা আশা করবই আমরা আনন্দ আশ্রম গড়ে তুলতে পারি। আর একটা কথা বলব, ত্যাগ এবং সেবার মাধ্যমে আমাদের দরিদ্র দেবভব অর্থাৎ দরিদ্র অসহায় মানুষের সেবা করতে হবে। সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ জীব শিবজ্ঞানে জীব সেবা। দেখো আজকে ওয়েস্ট বেঙ্গলের বহু প্রতিষ্ঠান জলের তলায়, শুধু জল আর জল, জলই জীবন। কিন্তু ওখানে একটি কালার ভীষণভাবে প্রাসঙ্গিক, গেরুয়া কালার, গেরুয়া কালার। তাই বলবো ত্যাগ এবং সেবার প্রতি রামকৃষ্ণ মিশন এবং মঠ।
আমরা যদি বেশি করে এই রামকৃষ্ণ মঠ মিশনের পাশে এসে দাঁড়াই, তাহলে অন্তত আমরা মূল্যবোধে কিছুটা হলেও পরিচিতি দেব, আর মানব সেবার মূল্যায়নটা কিছুটা হলেও করতে পারব। আমরা যেমন স্বাধীনতার সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা শুনেছি, তারাও বিবেকানন্দের আলোয় আলোকিত হয়েছিলেন। স্বাধীনতার পরেও বর্তমানে অনেকেই আলোকিত হয়েছেন, তার উদাহরণস্বরূপ আমাদের স্বামীজিরা রয়েছেন। তা আমরা বলবো এবার আমাদেরও কিন্তু যাত্রা, বিবেকানন্দ যাত্রায় আমাদেরকে সবাই সামিল হতে হবে। হ্যাঁ, সশরীর হয়তো বিবেকানন্দ আমাদের কাছে নেই, কিন্তু বিবেকানন্দই তো আমাদের বিবেক, কনসায়েন্স। বিবেকানন্দই আমাদের মনুষ্যত্ব, হিউম্যানিটি। বিবেকানন্দই আমাদের লক্ষ্য, গোল। বিবেকানন্দই আমাদের জীবনের রীতি আর নীতি, প্রিন্সিপল। বিবেকানন্দই আমাদের ধারণা, আইডিয়া। আর বিবেকানন্দই আমাদের ধ্যান, মেডিটেশন। তাই এমন একজন ব্যক্তিকে জাপটে ধরে, আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট পায়ে আমাদের এই জগৎটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর বলবো, বি গুড, ডু গুড। আমরা ভালো হবই এবং ভালো করবই। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা, গুরুদেব দয়া করো, দিন নজর। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।